দেখতেও বলছে বাঘ বাঘ বলতে না বলতে লাফিয়ে ঝাঁপিয়ে এসে ওর গাড়োর এসে পড়েছে, পড়ে একদম খুব জোরে ওকে ধরেছে, ধরে এই ঘাটটাতে ধরেছে, ধরে নাথান দিয়ে একদম আপনার বিড়ালে ইঁদুর ধরে জানেন তো, ও ঘাড়ে সবসময়ের জন্য ঘাড়ে ধরার জন্য চেষ্টা করে, ঘাড়ে ধরে এরকম ঝাটকা মেরে ছেড়ে দেয় আর তো ঘাটটা ভেঙে দেয়, সেরকম বাঘও একই সেম। তো ওই রকম ধরেছে, ধরে এরকম ঝাটকা মেরে ছাড়ার সঙ্গে সঙ্গে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজও কিন্তু সুন্দরবন গভীর জঙ্গলের একটা বাস্তব অভিজ্ঞতা নিতে চলেছি। এই সুন্দরবন গভীর জঙ্গলের যে অভিজ্ঞতা নিতে চলেছি সেটা হচ্ছে সুন্দরবন জঙ্গলের আধারমানিকের একটা ঘটনা। আর আধারমানিকে কি ঘটনা ঘটেছিল, একেবারে পাশে বসে আছেন জ্যাঠামশাই। আর জ্যাঠামশাইয়ের যে এর আগের যে গল্প, সেই গল্প থেকে যে কমেন্ট এসছে, জ্যাঠামশাইয়ের মুখ দিয়ে আরেকটা গল্প শুনবেন, আপনারা অনেকেই জানিয়েছেন। তো সেই জন্য জ্যাঠামশাইয়ের কাছে আবার চলে এসেছি। কেমন আছো? মোটামুটি ভালো আছে, শরীর ঠিক আছে এখন? শরীর ঠিক আছে। আর জ্যাঠামশাইয়ের শরীরটা একটু খারাপ, মানে জ্যাঠামশাই অনেক ফ্যাটি, দেখতেই পাচ্ছেন। তো জ্যাঠামশাইয়ের যে শারীরিক যে প্রবলেম, প্রেশার হাই, তাই তো? অবশ্যই। তো এরকম ধরনের কিছু প্রবলেম জ্যাঠামশাই হচ্ছে এবং জ্যাঠামশাই মারাত্মক অসুস্থ, তবুও আবার প্রেজেন্ট করতে পারছি জ্যাঠামশাইয়ের মুখ দিয়ে সুন্দর একটা সুন্দরবন জঙ্গলের গভীরের একটা বাস্তব অভিজ্ঞতা। তো আজকে সেই বাস্তব অভিজ্ঞতাটা নেব, চলুন। জ্যাঠামশাই, সুন্দরবন জঙ্গলের যে ঘটনা ঘটেছিল এবং সুন্দরবনের যে দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যে তুমি যুক্ত ছিলে, সুন্দরবন গভীর জঙ্গলের সাথে এবং এই জীবিকার সাথে, এই জীবিকায় তো এক নয় একাধিক ঘটনার সাক্ষী, তাই না? অবশ্যই। তো এই ঘটনার পর পর যে এত দিন ধরে যে সুন্দরবন জঙ্গলের গভীরে যে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে যে জীবিকা নির্বাহ করার পর এখন জীবিকা চেঞ্জ করা হয়েছে, কেন হয়েছে এটা মেন গল্পে আমরা পরে ফিরবো। আগে একটু জ্যাঠামশাইয়ের কাছে শুনে নেব যে জ্যাঠামশাই এই জীবিকা কেন চেঞ্জ করলো এবং এই জীবিকার থেকে বেরিয়ে কেন অন্য জীবিকায় চলে গেলেন, সেইটাই জ্যাঠামশাইয়ের কাছ থেকে শুনে নেব। এখন সুন্দরবনে তো আমি তো ওই নিজেদের জমি জায়গা কোনো কিছু নেই, অবশ্যই বাবা দেখতাম যে বাবারা এসে জন্মাবার পরে দেখতাম যে বাবারা বন জঙ্গল করে, যেহেতু আমাদের জমি জায়গা কোনো কিছু নেই, পড়াশুনো করতাম, কিন্তু করতে করতে বাবা যখন মারা গেল তখন তো সংসারটা একদম মাচাল হয়ে পড়লো, বয়স কম অথচ সংসারের দিকে মন চলে গেল। তো তখন এই মাছ কাঁকড়াই ধরতাম, মাছ কাঁকড়া ধরতে ধরতে আস্তে আস্তে যখন এইসব বিভিন্ন বাধা বিপত্তির মুখ দিয়ে ওই মাছ দিয়ে করে কেটে যাচ্ছে, তখন সবাই বারণ করতে, বাড়ির লোক বা গ্রামের মানুষ সবাই বারণ করতে আস্তে আস্তে যে জঙ্গল করো না, জঙ্গল করলে তো ফ্যামিলির তো প্রফুল্লতে অ্যাটাক করেছে বাঘে, সেই হেতু আর যেতে দেয় না। সেই জন্য আমি এখন ওইটা বাদ দিয়ে এখন এই একটু রান্নার কাজটা পারি, অন্য ভারী কাজ তো করতে পারি না, যার ফলে সেটাই করি। টুরিস্টের রান্নার কাজ কিন্তু রান্না করেন জ্যাঠামশাই, সুন্দর রান্না করেন। আর জ্যাঠামশাইয়ের হাতে রান্না আমি খেয়েছি, অসাধারণ। মানে আমি রিসর্টে জ্যাঠামশাই রান্না করতো, তো রিসর্টে আমার ঠাকুমাও কাজ করতো, তো ঠাকুমার সূত্র ধরে আমার রিসর্টে যাওয়া। আর রিসর্টে যাওয়ার পর জ্যাঠামশাইয়ের হাত দিয়ে যে খাবার খেয়েছি, যে সুস্বাদু খাবার খেয়েছি, আজও পর্যন্ত জিভে স্বাদ লেগে আছে। জ্যাঠামশাই অসাধারণ রান্না করে। তো এখন জীবিকা চেঞ্জ করার পর এখন চলছে ঠিকঠাক? টুকটাক চলছে, তো সবাই তো বাড়িতে নেই, তো সব টুকটাক বাইরে, সব বাইরেও গেছে। আমার জন্য সবকিছু হয়েছে, যেহেতু আমি অসুস্থতার কারণে সেইভাবে কাজকর্ম আগে করতে পারতাম না, অসুস্থ হয়ে পড়লাম ব্যাপকভাবে, যার ফলে তাতে একটু কিছু ঋণী হয়ে গেলাম, যার ফলে সবাই বাইরে চলে গেছে, বাইরে আছে, এখন কাজকর্ম করছে, আমি বাড়িতে আছি। তো চলুন জঙ্গল জীবনের আধারমানিকের কথা শুনবো এবার। আধারমানিকে কি ঘটনা ঘটেছিল? আধারমানিকে কি ঘটনা ঘটেছিল জ্যাঠামশাই? নমস্কার বন্ধুরা, আগে আমি একটা গল্প বলেছি, তার থেকে গল্প না, বাস্তব ঘটনা। যে সেই একই, যেটা আমি সুন্দরবন সম্পর্কে যে অভিজ্ঞতা পেয়েছি সেটার থেকে একটা গল্প যা বলেছি, কথাটা বলেছি, যেগুলো বলেছি সেগুলোর থেকে জ্যাঠামশাইয়ের ভালো লেগেছে। আর যদিও আপনাদের সবাই খুব ভালো লেগেছে, আপনারা অনেকগুলো কমেন্ট করেছেন, সেই জন্য আমি খুব আনন্দিত। আর কি বলবো, সেভাবে তো সেই বলার ভাষা টাষা আমার সেরকম নেই, তো যেটা বলছি সেটাই আপনাদের একটু আমার কাছ থেকে একটু মানিয়ে নিতে হবে। ঠিক আছে, মানিয়ে নিয়ে এগিয়ে গিয়েই তো ছিল, আর অবশ্যই মানিয়ে নেবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ভিউয়ার্সরা আছেন, যারা দেখছেন এই মুহূর্তে এই ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই তোমার জন্য শুভকামনা জানাবেন, কারণ তোমার যে শারীরিক যে অসুস্থতা এবং সুন্দরবন জঙ্গলের যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা শুনতেই কিন্তু অনেক মানুষ কমেন্ট করেছে। কয়েক বছর হয়ে গেল
তারপর থেকে তো জঙ্গলে যাওয়াই হয় না। তো আগে যখন যেতাম সেই সময় কাঁকড়া ধরতে গেছি, কাঁকড়া ধরতে যেয়ে সেখানে আপনার কি বলবো, কাঁকড়া হচ্ছে না। তো আমরা খুব দিশাহারা হয়ে পড়ার থেকে একটা ছোট খাড়ির ভিতরে ঢুকলাম। হঠাৎ করে সে খাড়িটায় আমরা আগেও যেতাম, তবুও অনেক সময় এই দুর্ঘটনার পরে ওখানে সাহস করে যাওয়ার একটা ইচ্ছা থাকতো না, যে সাহস করে গেলে অন্য কিছু হতে পারে। তো দেখলাম যে কাঁকড়া, মাছ কাঁকড়া হচ্ছে না। মাঝখানে তারপর- একটুখানি বলি, হুম, সুন্দরবন জঙ্গলের গভীরে কিছু কিছু বেসিক জায়গা আছে, যে জায়গাগুলো সব থেকে খুব ডেঞ্জারাস থেকে বেশি ডেঞ্জার। হ্যাঁ, আর সেই জায়গার বাঘগুলো প্রচুর পরিমাণে মানুষ খেয়েছে এবং প্রচুর পরিমাণে সেই ম্যানিটারি মানুষ হয়ে খাওয়ার গেছে, তারা ম্যানিটারি হয়ে গেছে। sanitary হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, মানুষ খাওয়ার পর জিভে তাদের রক্তের স্বাদ এমন ভাবে লেগে গেছে না, সেই রক্তের স্বাদটা কিন্তু ভুলতে পারছে না। না, এটাই হচ্ছে বাস্তব কথা। বাস্তব একদম। তো এরকম ধরনের ঘটনা বেশ কিছু জায়গায়, যেমন বড় চামটা, ছোট চামটা, সুন্দরবন গভীরের যে মেন যে খালগুলোর নাম বলছি, এগুলো কিন্তু খুব ডেঞ্জার। এরকম বড় চামটা আছে, ছোট চামটা আছে, আধারমানিক আছে, পীরখালি আছে, ঠিক আছে, আরো বেশ কিছু জায়গা আছে। শুধুমাত্র আমি একটা কথা বলবো বন্ধুরা, আপনারা এই মরিচঝাঁপি এই গল্পটা, এই টপিকটা আমি বারবার প্রত্যেকটা ভিডিও দেখছি, মরিচঝাঁপি এই হয়েছে, মরিচঝাঁপি সেই হয়েছে। অ্যাকচুয়ালি মরিচঝাঁপি বলে এরকম কোনো কথা নেই। একটা সময় ছিল নানটু ছিল, মরিচঝাঁপিতে কতটা গেছিল সেটা জানি না, কিন্তু নানটু ছিল আমাদের গুমন নদীর ওপারে যে নদী আছে, জঙ্গল আছে, ওই জঙ্গলটা হচ্ছে সর্দার বাড়ি দুনের খাল বলে। ওইখান থেকে ওর যাতায়াতের মেন পথ ছিল। আমি জঙ্গলে যে কবার গেছি ওর বাঘের পায়ের ছাপ দেখেছি, অবশ্যই। ঠিক আছে। এবং ওখান থেকে ওর একটা মেন রাস্তা ছিল, মানে মেন রাস্তা বলতে বাইপাস ছিল। নান্টুর ঘটনা যে চ্যানেল থেকে শুনেছেন, এটা বাস্তব ঘটনা। নান্টু মানুষ খেকো বাঘ ছিল। নান্টু প্রচুর মানুষকে খেয়েছে, প্রচুর মানুষকে খেয়েছে, খুব সাহসী, 100-র উপরে খুব মানুষ সাহসী। খেয়ে ফেলেছে নান্টু। তো এরকম মরিচঝাঁপি বলে কিছু ওরকম নেই যে নান্টু কোনো সময় নান্টু মরিচঝাঁপিতে যেতেন না, আর ওখানে কোনো সময় ও ছিল না। এই এখানকার নান্টু এখানকার ছিল। এই পীরখালি নিয়ে, এই এরিয়া নিয়ে ও আজকে থাকতো। যারা ভিডিওতে বলছেন নান্টু মরিচঝাঁপিতে এই করেছে, না, নান্টু না, না, মরিচঝাঁপিতে সেই করেছে, একদম। আমি বলবো ভিউ কামানোর জন্য হচ্ছে এই গল্পগুলো। আমি বাঘের গল্প আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু বাঘের গল্পটা গল্প আকারে তুলে ধরবো না। যে বাস্তব ঘটনা ঘটেছে সেই বাস্তব ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরবো। মরিচঝাঁপিতে নান্টু এই করেছে সেই করেছে এরকম কোনো ব্যাপার নেই। আর সুন্দরবন জঙ্গলের বেসিক কোনো ডেঞ্জার খাল হয় না, তবে হ্যাঁ তার মধ্যে মারাত্মক কিছু খাল আছে, যে খালগুলোর কথা বলছে একদম কোর এরিয়া। মরিচঝাঁপি তো লোকালয়ের পাশে একটা জঙ্গল, আর কোর এরিয়া বড় চামটা, ছোট চামটা, পীরখালি, যে আধারমানিক, তারপর হাততালি, এরকম ধরনের যে খালগুলো আছে, সেই খালগুলো কিন্তু সুন্দরবন গভীর জঙ্গলে অবস্থিত। তো মরিচঝাঁপির আপনারা যে গল্পগুলো শুনছেন আর শোনানো হচ্ছে, মরিচঝাঁপির এই মানে আমি একেবারে ভুয়ো বলবো না, তবে কিছু কিছু গল্প কিন্তু সাজিয়ে গুছিয়ে বলানো হচ্ছে, এটা ঠিক না। আমি সুন্দরবন নিয়ে কাজ করছি, সুন্দরবনের বাস্তব জিনিসটা তুলে ধরবো, এটাই হচ্ছে আমার কর্তব্য, দায়িত্ব। তো এতটুকুই ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। নান্টুকে দেখলে চিনতে পারবেন, এরকম ওর একটা চিহ্ন ছিল, কিন্তু সেইটা বলতে পারবে না। ওখানে বলেছে যদিও নান্টু আছে, কিন্তু নান্টুর কি আছে, নান্টুর আকৃতিতে কি কি আছে, সেইটা আপনার দেখলে বুঝতে পারবেন। এখানে চোয়ালে এখানে একটা ত্রিশূলের চিহ্ন আছে, যেমন মা দুর্গার হাতে যে ত্রিশূল থাকে না, বা শিবের হাতে যে ত্রিশূল থাকে, ওই ত্রিশূলের চিহ্ন এখানে এই সাইডে, ডান সাইডে ওর একটা ত্রিশূলের চিহ্ন আছে। ওই ছাড়া নান্টুর চিহ্নিত তাড়াতাড়ি কেউ করতে পারবে একটা না। ঘন্টা ছিল, ঘন্টা ছিল। ও যেখান থেকে হাঁটবে মোটামুটি শব্দ শোনা যেত যে নান্টু হাঁটছে, ঠিক আছে। কিন্তু তারপরে নান্টুকে ওই গলায় ঘন্টাটা দেওয়ার একটাই রিজন ছিল, যে এত মানুষকে শিকার করছে, তো তার জন্যই হচ্ছে নান্টুকে বাঁধা হয়েছিল। কারণ যখন শিকার করতে আসবে, ঘন্টা বেজে উঠলে তখন যাদের উপর শিকার হচ্ছে তারা বুঝতে পারবে, তো তার জন্যই হচ্ছে নান্টুর গলায় একটা ঘন্টা ছিল। আর আপনারা ভুয়ো গল্পের মধ্যে ইনভলভ হয়ে যাবেন না। সুন্দরবনের বাস্তব ঘটনা যদি শুনতে চান, আরো অনেক চ্যানেল আছে, শুধু আমার চ্যানেল না, আরো অনেক চ্যানেল আছে যারা বাস্তব ঘটনা তুলে ধরে থাকেন, প্রেজেন্ট করে থাকেন সবসময়। তো চলুন, অনেক কথা বলা হয়ে গেছে, এত কথা আর বলবো না। সরাসরি এবার আমরা চলে যাব সুন্দরবনের গভীর জঙ্গলে কি ঘটনা ঘটেছিল, এবং জীবিকার সন্ধানে জ্যাঠামশাই এক নাই একাধিক বছর কাজ করেছেন, সেই এক্সপিরিয়েন্স আমরা নিতে চলেছি। তো কাঁকড়া তো ধরছে না, কাঁকড়া হচ্ছে না, আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল যে 8-10 দিন, 7-8 দিন, 8-10 দিন আমরা থেকে যাই ওখানে, কাঁকড়া, মাছ কাঁকড়া ধরি। কিন্তু যখন কাঁকড়া হচ্ছে তখন ব্যতিব্যস্ত হয়ে সেই যেসব খালগুলো ডেঞ্জারাস, সেই সব খাড়ির ভিতরে আমরা ঢুকে গেলাম। ঢুকে যেয়ে সে নৌকাটা ফিরবে না, এমন একটা জায়গা, নৌকাটা ফিরবে না, আমরা পিছন ভাবে চলে গেলাম নৌকাটা নিয়ে। দুধার দিয়ে হেতাল গাছ এরকম ছেয়ে আছে, ছাওয়া করে আছে,
তার সাইড দিয়ে ভেতর আস্তে 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 দুধারে হেতাল ধরে গাছ ধরে 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 গেলাম। নৌকাটা যে থেমে যায় সেই জায়গাটা আমাদের একটা চিহ্নিত আছে, একটা গরান গাছ আছে এই সাইজের, ওর দুটো ডাল হয়ে গেছে সোজা একদম। তো ভাবলাম যে এবার এসেছি যতক্ষণ অনেকদিন বাদে, তো এই দুটো ডাল কেটে নেব, নিয়ে নৌকার পাটাতন করব, হুম। পাড়াং করব। ও যে দেখলাম যে কে কেটে নিয়ে গেছে, হুম। কারা আগে এসেছিল তারা কেটে নিয়ে গেছে। আমাদের নৌকার গলিটা তার উপরে যে উঠে গেছে। হুম। ওটা তারপরে ওখানে থাকলাম, ধরে গাছ ধরে ধরে, সেখানে সেরকম জলই হয়নি। তো যদি কোনো রকম ভাবে কোনো বাঘ এসে যায় হুম। তো লাফিয়ে এসে ধরবে এরকম কোনো ঘটনা না, ও আস্তে আস্তে এসে হাত দিয়ে নামিয়ে নিতে পারবে এরকম জায়গা। হাতটা জাস্ট হ্যাঁ বাড়াবে। হ্যাঁ, কোনো লাভ দিতে হবে না, কোনো কিছু না, একদম পাড়ের গায়ে নৌকাটার একদম গাটা সেটে আছে, যে লাফিয়ে নেবে এরকম না, ও আস্তে 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 নিতে পারবে। কিন্তু আমরা মা বনবিবির একটা ইয়ে হয়ে আছে, সেইটা আমরা মায়ের নামে, আমরা তো যতদিন ওখানে থাকি তখন মায়ের নামেই থাকি। তো ঈশ্বরকে ডাকছি, সেই মা বনবিবিকে স্মরণ করছি, ডাকছি। তো ভয়াবহর ভিতরে গেছি। তো যাওয়ার পরে দাদা বা দাদার শালা ওরা দুজন মানে বিড়ি খাচ্ছে। হুম। এমন সময় ধূসর কালারের কিছু পাখি আমার কাছে এসে পিক 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 করে ডাকছে। ভেতরটা কিন্তু মানে কিছু ওরা দেখা জানান যাচ্ছে না, দিচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না ভেতরটা। আমি ওই মাথায় যেখানে বসেছিলাম সেখানে আমি বসে আছি, আর দাদা বা দাদার শালা ও ভেতরে, ওরা একটা ঘর, ছোট একটা ঘর করা থাকে, তার ভেতরেই ওরা বিড়ি খাচ্ছে বা ওখানেই আছে। তো আমি তখন আস্তে আস্তে দেখছি পিক পিক করে ডাকছে, আমি ওইদিকে তাকিয়ে আছি, কিন্তু ভেতরটা কোনো কিছু দেখাই যাচ্ছে না। এত মানে হ্যাঁ, এত ঘন জঙ্গল। ঘন জঙ্গল, হেতালে ভরা একদম। হুম। তো ওর ভেতর থেকে আমার সাইডে এসে, সাইড থেকে এসে আমার সামনে এসে একটা একটা পা বের করে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ওর দিকে লক্ষ্য পড়েছে, যে দেখলাম যে বাঘের পায়ের পা। হুম। তারপর আরেকটা বের করে দিলে, দিয়ে আমার মুখের দিকে একদম আমার কাছে এরকম এরকম মুখটা বের করে দিল। আমি ওর দিকে চোখে চোখ রেখে আস্তে আস্তে একটা লাঠি নিতে গেলাম। তো নৌকা তো সাইজ তো ছোট, ছোট নৌকায় আমরা কাঁকড়া ধরতে যাই, যেহেতু এইরকম আছে, জল ছাড়া এইরকম ফাঁকা, এই আপনার এই এর নিচটা মাটি ছাড়া এতটা এরকম ফাঁকা। আমি এখানে বসে আছি, এখান থেকে গলে গেল। কিন্তু ওই মুভমেন্টে যদি আমি কোনো রকম আওয়াজ করি বা আওয়াজ দেই, তো ও কোন বাধা মানবে না, ও আস্তে আস্তে এরকম হেঁটো দিয়ে আমাকে নামিয়ে নিতে পারতো। কিন্তু দেখলাম যে ওর সামনে এরকম আওয়াজ দিলে হবে না, ওর চোখে চোখ রাখতে হবে, সাহস। এই সাহসটা রেখেছিলাম বলে সেই জন্য ও আস্তে আস্তে, ও চোখে চোখ রেখেছি বা লাঠি নিয়েছে, ও জানে যে। আর বাকি দুজন কি করছিল? বাকি দুজন ওরা ওই ছয়ের ভিতরে, ওরা বুঝতে পারছে না যে এরকম একটা ঘটনা ঘটছে। আমি তো ওদেরকে কিছু বলতেই পারছি না। তুমি বাঘের সঙ্গে একা ফাইট করছো? হ্যাঁ, এ করছি, কিন্তু ওদের সঙ্গে তো বলার সময় পাচ্ছি না তো। তো আস্তে আস্তে ও যখন এই নৌকার নিচ দিয়ে এরকম গলে গেল, যে কিছুটা এরকম কোমর পর্যন্ত, জঙ্গলের অন্য ডাইন সাইড থেকে বাঁ সাইডে কোমর পর্যন্ত ঢুকে গেল, তখন আমি আওয়াজ করছি, তাড়াতাড়ি এসো দেখি। তখন ওরা বলছে কি এক্ষুনি সময় হয়েছে? আমি বলি হ্যাঁ, দোল তোলার সময় হয়ে গেছে, এসো। তুমি ওই ঘটনা বলনি? না, বলিনি। তারপরে আসছে, আমি তো বড় আছে, কিন্তু আমি এটা সুন্দরবনে তো আমরা মাছ কাঁকড়া ধরি বা এ করি, কিন্তু সরাসরি আমরা নামটা ধরি না, কোনো সময় গুরুদেব, কোনো সময় বড় বউ এরকম বলে থাকি। বাঘটা বলতে যেমন এরকম সংকোচ হয়, সংকোচ বোধ হয়। তো এইভাবে তো আমরা থাকি, তো ঈশ্বরকে মেনে এইভাবে থাকি। তো তখন যখন ও ভেতরে ঢুকে গেছে, তখন আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি। আমার দাদা বলছে এখানে নেই, তো আমি বলছি না, এখানে নেই। তো ও এখান থেকে চলে গেছে, তাহলে পড়তে পারে, ও লাফিয়ে পড়তে পারে, খেয়াল রাখিস। আমি সেভাবে, দাদা তখন তাড়াতাড়ি করে দোনটা এরকম তুলে নিচ্ছে। আমরা যে কাঁকড়া ধরি সেই দোনটা অনেকটা, ধরুন চিকন দড়ি, তার গায়ে 2.5 হাত পর পর ছোট ছোট মাছের টুকরো দিয়ে বাঁধা থাকে, ছোট ছোট খাটো খাটো দড়ি দিয়ে বাঁধা থাকে ওই রকম। আর মাঝখানে একটা কাঠি দেওয়া, জালের যে কাঠি, জাল বাবা যে কাঠি, ওই কাঠি বাঁধা থাকে। যেহেতু ওইগুলো তো কোনো কিছু কাঁকড়ায় যে আটকে যাবে সেরকম কোনো কিছু বড়শি বা কোনো কিছু না, ওর গায়ে, ওই মাছের টুকরোর গায়ে ওই কাঁকড়া ধরে থাকে। তো দাদা জোর করে এরকম দড়িটা তুলে নিচ্ছে, আমি খেয়াল রেখেছি, অথচ কাঁকড়াগুলো আসছে, কাঁকড়াগুলো তুলে নিচ্ছি, কাঁকড়াও ধরেছে ভালো, তুলে নিচ্ছি। নিতে নিতে আমরা খালের মুখের কাছাকাছি এসে গেছি। সেই জায়গাটা একটা ব্যাক আছে, ওই ব্যাকে ও বসে গেছে, যে জানে যে আমি ওখানে ধরতে পারলাম না, যেহেতু এখানে বসে থাকলে ও আস্তে আস্তে নৌকাটা চলে যাবে, আস্তে আস্তে ওর গা দিয়ে
ও একজনকে যে কোনো প্রকারে একজনকে তুলে নেবে, এত বুদ্ধি ওর। আর জ্যোতিষীর মতো, একদম পুরো জ্যোতিষীর মতো। আগাম কি বুঝতে পারে। আমরা কি জল্পনা কল্পনা করছি ও বুঝতে পারে, পেরে ও সজাগ হয়ে যায়, সাবধান হয়ে যায়। কিন্তু ও এমন জায়গায় বসে আছে যে আমাদের নৌকাটা ওর কাছ দিয়ে যাবে, ও ছাট করে একজনকে, যে কোনো একজনকে তুলে নেবে। বেশি অংশ মাঝিকে অ্যাটাক করার ভয়, ও পিছন দিকে একা থাকে তো। হুম। তো সেই হেতু তখন আমার লক্ষ্যটা পড়েছে দূর থেকে যে বাঘ ওখানে আছে। তখন আমি দাদাকে বললাম, ওখানে একটা গেও গাছ এরকম কাঠ হয়ে আছে, ওর ভেতর দিয়ে যেতে হবে। আমি দাদাকে বললাম, দাদা ওই ভেতর দিয়ে যাবো না, আমরা গেও গাছটার বাইরে দিয়ে যাবো। তোর কেন এখান থেকে যাওয়া যাবে না? আমি বলি, জল যা হয়েছে আমরা এধার দিকে যেতে পারবো। হুম। তোর কেন যাবি কেন? আমি বলি, বড়বাবু বসে আছে। তোর কোথায় তোর বড়বাবু? আমি বলি, দেখো বড়বাবু বসে আছে। আমি সঙ্গে সঙ্গে দাদা দাঁড়িয়ে দোনটা ওই গেও গাছের উপর দিয়ে ফিরিয়ে নিল, আর আমরা ওই ধার দিয়ে যেতে ও বাইরে বেরিয়ে, যে যেমন খেলোয়াড়রা খেলতে খেলতে তার টার্গেট মিস হয়ে গেলে যেমন একটা ঝাটকা মারে, ওই রকম এসে লাফিয়ে এসে বাইরে ওরা একটা ঝাটকা মেরে, যেন মনে হয় ও বোকা হয়ে গেছে এরকম করে ও আফসোস করছে। আফসোস করছে, প্রচুর আফসোস করছে যে আমি কি করলাম। তো সেরকম অবস্থায় ওখান থেকে আমরা দেখে, আমরা দাদা বললো, তুই লক্ষ্য করলি কি করে? আমি বললাম, আমার লক্ষ্য আছে সবসময়ের জন্য, খেয়াল আছে। তো সেখান থেকে বেরিয়ে আসলাম, এসে অনেক দূর বাইতে বাইতে অনেক দূর গেলাম। আমাদের ওখান থেকে সব খাল তো বাওয়া হয়ে গেছে। দূরে আর একটা খালে গেলাম, সেই খালটায় ওরকম সেই ওই অবস্থা। হুম। আমরা গেছি, ভেতরে গেছি, ও এটা তো পেছন ভাবে গেছে, আর আমরা সামনে ভাবে যাচ্ছি, যে ওতে গরান গাছ আছে, হেতাল গাছ গরান গাছ দুই মিলিয়ে আছে। তো আমরা যেতে যেতে একটা সাপ এসে এরকম লাফিয়ে এসে আমাদের সামনে এসে আর ভেসে গেল নৌকার সামনে। তো আমি বলি, দাদা বড় সাপ এসে তো এরকম সামনে, ও কেউটে সাপ এসে সামনে এসে ভেসে গেল। তো আমাদের যেতে দিচ্ছে না, পথ আটকে দিল। দাদা বলছে, দাদা ঘা দেওয়ার জন্য একটু তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমি বললাম, দাদা এখানে বাধা পড়ে গেছে, এখানে হবে না, হুম। চল আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, যদিও বেরিয়ে এসে অন্য একটা খালে দোন দিলাম, দিয়ে সেখান থেকে এসে সেখানে সেই দোনটা দিয়ে কাঁকড়া ধরে এসে আবার এই খালে দাদা বললে এর করতে কাঁকড়া হবে, ও সাপটা চলে গেছে, আমরা যাই। হুম। তারপরেও আবার আসলাম, আসার পরে ওই সাপ কোথায় ছিল, লাফাতে লাফাতে এসে আমাদের সামনে এসে আবার দাঁড়িয়ে গেল, ভেসে আছে, স্রোতের মাঝখানে মানে ভেসে আছে। সাপ তোমাদেরকে এগোতে দিচ্ছে হ্যাঁ, না। এগোতে দিচ্ছে না। তো তারপরে দাদা বলল যে চল, এর আর একটা ডাল আছে, ওর ভেতরে আমরা যাই, এখানে যাব না। হুম। তখন আমরা সেই ডালটার ভেতরে গেলাম, ভয়াবহ হয়ে গেলাম, ভয় করতে করতে গেলাম, যে সেখানে গেলাম, কাঁকড়া ধরেছে বড় কিছু। ওই আপনার গোল পাতা আছে, ওর একটা আওয়াজ হচ্ছে হাওয়ায়, ওর গায়ে আছে হাওয়া বাজছে গোল পাতার গায়ে, তাতে হারাম হারাম করে একটা শব্দ হচ্ছে। কিন্তু মনে হয় একটা ভয়, একটা মনের ভিতরে একটা কিরকম হচ্ছে, আতঙ্ক কিন্তু মতো কথা কাজ আসছে, করছে। কিন্তু কত কাজ করছে, যে ওখানে সাপ দেখলাম, আর এখানে কি আওয়াজ দিচ্ছে নাকি, এরকম ভয় ভয় করতে করতে গেলাম, গিয়ে কাঁকড়া ওখান থেকে ধরে বেরিয়ে আসলাম। এসে পরের বার বলছে এই এই ডালে আবার যাব। হুম। তাহলে যে আগের দুবার সাপ এসছে, এসে বাধা দিয়েছে, যাব না। তবু দাদা শুনলো না, দাদা আবার ওই খাড়ির ভিতরে যেতে যাওয়ার জন্য খুব করলো। তো দেখলাম যে যাকে যে জল উঠে গেছে অনেকটা, যাই। তখন আর সাপ আসলো আচ্ছা, না। আমি মাঝখানে একটু বলি, যেই খালে বিপদ থাকে শুনেছি নাকি সেই খালে নাকি বেশি কাঁকড়া ধরে। কাঁকড়া ধরে সময় সময়, আসলে বিপদ আসলে ঈশ্বরের একটা ক্ষমতা থাকে, তো হুম। সেই অনুযায়ী আমাদের বাধা দেয়, কিন্তু আমরা সেটা যদি না মানি তাহলে তো আমাদের তো বিপদ আসবেই। বিপদটা আসবেই। তো দাদা শুনলো না, তখন আমরা আস্তে আস্তে ওর ভেতরে গেলাম। সাপটা তখন আর আসলো না, বাইগান ওখানে অনেক জল উঠে গেছে। হুম। তো আমরা ভেতরে যে একটা ঘাড়ি আছে, সেই ঘাড়ির পাশে ডান সাইডে গরান গাছ দেখা যাচ্ছে, ভেতরে দেখা যাচ্ছে, কিন্তু বাঁ সাইডে ওই জায়গাটা একটা এরকম একটা ঘাড়ি মতন আছে, সেই ঘাড়িরেতে ওখানে একটা হেতাল গাছ আছে, ওইখানটাতে বাঘ বসে আছে। আমরা ওর কাছে যেতে, আওয়াজ যদি না করতো তা আমাদের যে কোনো একজনকে অবশ্যই বাঘে ধরে নিত। হুম। কিন্তু ও আমাদের যেতে সঙ্গে সঙ্গে একটু দূরে থাকতে ও আওয়াজ দিয়েছে খুব জোরে। তখন আস্তে আস্তে আমরা বেরিয়ে আসলাম। আমি দাদাকে বললাম, দাদা এরকম করে জেদ করে যাওয়া ঠিক হচ্ছিল না, দেখেছো,
যেতে যেয়ে এই দেখো কত বড় বিপদ। বিপদ থেকে রক্ষা হ্যাঁ পেলাম। হ্যাঁ, এটা বিপদ থেকে রক্ষা পেলাম। সেই ঈশ্বর আগে দুবার আমাদের বাঁচিয়েছে, সাপ এসে বাধা দিল তবু শুনলাম না। পরের বার যেতে সে আগে ওই ডাক্তার দিল বলে, নয়তো ডাক যদি না দিত আমাদের যে কোনো একটা বিপদ হয়ে যেত। তখন আস্তে আস্তে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এসে আবার ওর থেকে আর একটু দূরে একটা ছোট খাড়ি, বড় খাড়িতে তো জল হয়ে গেছে, তখন আর কাঁকড়া ধরবে না। সাহস খাড়িতে গেলাম, যে দেখি আস্তে আস্তে যেতে একটু জলের একটু জলের যেমন একটা দোলা আসে, কেউ কেউ যেতে গেলে বা যেমন মাছরাঙা মাছ ধরতে গেলে ঝাঁপ করে পড়লে একটা জলের একটা দোলা আসে, ওইরকম একটা দোলা লাগছে। যে কিসের দোলা হতে পারে এখানে, এরকম দোলা লাগছে। তখন ওখানে আমরা যাচ্ছি তো ইতস্তত করতে করতে যেতে যেতে থপ করে একটা শব্দ হলো। ওটা সঙ্গে সঙ্গে আমি একটা গাছ ধরে ফেললাম। গাছ ধরে বললাম এখানে একটা শব্দ হলো, কিসের শব্দ? তো আস্তে আস্তে দেখলাম যে বাঘ দাঁড়িয়ে আছে এরকম জলে। তখন ও থাই পাচ্ছে সেরকম ধরনের জলে, বুকটা বুড়ে গেছে, পিঠের কিছুটা অংশ বেরিয়ে আছে, দাঁড়িয়ে আছে। তো বললাম যে সেই বাঘটা আসেনি তো, ও তো অত দূর থেকে আসবে কি করে, আর এখানে তো অনেকটা জল হয়ে গেছে, এ অন্য একটা বাঘ। তখন ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, যে দেখো বিপদ কিরকম ধরনের হচ্ছে আজকে। তো দাদার বললাম যে দাদা আজকে কি কাঁকড়া ধরবে? আর তো হ্যাঁ, ও চল অন্য জায়গায় যাই, এ লাইন থেকে আমরা অন্য লাইনে আরেকটা জায়গায় যাই। তখন ওখান থেকে আমরা আস্তে আস্তে বনবিবি ভাড়া নিই। বনবিবি ভাড়ানি থেকে ওইটা বেরিয়ে এসে, ভাড়ানি দিয়ে বেরিয়ে এসে সুদর্ণখালির ভিতরে ঢুকলাম। সুদর্ণখালির ভিতরে এসে তখন আমরা আবার একটা খাড়িতে, ছোট খাড়িতে দিলাম। বড় খাড়িতে তো জলের টান প্রচুর, আর তখন ধরুন অবশ্য প্রতিবাদের জোয়ার, খুব টান। তো ওকে বড় খালে তো আর কাঁকড়া ধরবে না। তখন আস্তে আস্তে আমরা সেই ছোট খাড়ির ভিতরে ঢুকলাম, যে ওখানে অসুবিধা হলো না। পরে ভাটা ভাটা ধরে গেছে, সেই সময় আরেকটা খালের ভিতরে যখন ঢুকলে তখন ওই রকম একটা জলের একটা দোলা মতো আসলে তখন দেখলাম যে কিছুটা হরিণ দাঁড়িয়ে আছে গাছে, একটা গরান গাছের ঝাড় মতো আছে গোল করে, ওখানে তো একটু উঁচু জায়গা, ওখানে ওরা অনেকটা হরিণ আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। তো ওদের পাটা গুলো বুড়ে আছে, এরকম জায়গায় এরকম ধরনের জল হয়েছে ওই জায়গাটা। তো আমরা ওখান থেকে অনেক দূরে গেছি, কাঁকড়া তখন দোনটা সব তো পড়েনি, অনেক দূরে গেছি। দূরে যেয়ে সেখানে এক বিপদ, সেখানে দেখলাম দুখানা বাঘ আছে, একটা বাচ্চা আর একটা বড় বাঘ। ও মা আর এই গল্পটা শুনেছিলাম। হ্যাঁ, ওখানে আছে। ওটা আলাদা জায়গা, আর এটা তো আলাদা জায়গায়। আচ্ছা। ওটা তো আপনার চরের খাল, সেটা আপনার ইয়েতে ওই যে আপনার মায়াদ্বীপের সাইডে, আর এটা তো আমাদের সুদর্ণখালি। তো দেখলাম যে একটা মা আর একটা বাচ্চা রয়েছে, সে তারাও জলে দাঁড়িয়ে আছে যদিও, তো জলে দাঁড়িয়ে আছে, এদিক ওদিকে প্রচুর জল, সেই জায়গাটা কম জল বলে ও আছে, ওরা দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের দেখে ওরা আস্তে 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 উপরের দিকে যেতে থাকলো। আমি বললাম যে এখানে আর হবে না, আমরা বাইরে চলে যাই দাদা, চলো। আমরা বাইরে চলে আসলাম। এটা কতদিনের ট্রিপ ছিল? এটা 8 দিনের ট্রিপ ছিল, 8-9 দিনে এরকম থাকি। কদিনের মাথায় কি ঘটনাটা তাই ঘটলো? এটা আমার ধরো 5-6 দিনের মাথায় যে এরকম, তার আগে আমরা কাঁকড়া টাকড়া পাচ্ছিলাম না, তো হতাশ হয়ে যাচ্ছিলাম। তো কাঁকড়া এইগুলো অবশ্যই একটু পরের দিকে জলটা কম হলে কাঁকড়াটা ধরার কথা, কিন্তু তার আগে আমরা চলে বেরিয়ে গেছি তো বাড়ির থেকে, যার ফলে দিনটা আমাদের এই দিক দিয়ে খেয়ে গেছে। আমরা বলছি যে কি করব বলো, এরপরে তো আরো তো জল স্রোত ছেড়ে, ভাটার স্রোত ছেড়ে দেবে, তো কি আজকে দেবে নাকি? তাহলে ডান পারে আরেকটা আমরা খামন দেবো, দিয়ে বন্ধ করে দেবো। তো ওইখান থেকে আমাদের সড়কখালির ভিতরে একটা দুনে, বা এখান থেকে পাস করে আরেকটা খালের ভিতরে যাওয়া যায়, সেই জায়গাটা আমরা দিয়েছি। দিয়ে আমরা ওখান থেকে দোন দিয়েছি, দিয়ে জানি যে এই জায়গাটা সবসময় জন্য ট্যুরিস্ট বা ফরেস্টারের বোট যাওয়া আসা করবে, তো এখানে তো থাকা যাবে না, আমরা একটু আড়ালে থাকবো। সেই জন্য আমরা ওই দুনেটা দিয়েছি, খাউন দিয়েছি, দিয়ে আস্তে আস্তে ওখানে খাউন দিয়ে এসে আমরা ওই দুনেটা ফুড়ে সড়কখালি বলে একটা জায়গায় সেখানে থেকে গেলাম। তো কি বলবো, আমাদের জীবনের কথা আর কি বলবো, আমাদের একদম জীবন পুঁটি মাছের মতো। কি যখন তখন অ্যাটাক হয়ে যাওয়ার, যেমন কলকাতার দিকে যেমন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, তো জানে সবার সামনে এরকম হয়, কিন্তু আমাদের যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয় সেইটা আমরা নিজেরাই জানি।
তো কি সুন্দরবন বলবো। সুন্দরবন জঙ্গল জীবনে যে আমরা যে জীবিকার সন্ধানে যাই, হ্যাঁ, সেই জীবিকাটা যে কতটা ভয়াবহ জীবিকা এবং কতটা কঠিন জীবিকা, হ্যাঁ। সেটা কিন্তু আমরা সুন্দরবন গভীর জঙ্গলে যারা আমরা যাই তারা জানি। আর সুন্দরবনে এরকম একাধিক ঘটনা জ্যাঠামশাইয়ের কাছে আছে, আস্তে আস্তে পর্বে পর্বে আসবো। জঙ্গল থেকে বাড়ি আসতে না আসতে আমার একজন বললো যে দাদা একটু রান্না করে দিতে পারবেন, একটা ভালো ভিআইপি ট্যুর আছে, আপনাকে না হলে হবে না, ওরা আপনাকে চাইছে, ও আগে আপনাকে আপনার হাতের রান্না খেয়েছে, তো আপনাকে চাইছে। তো আমি বলি তো ঠিক আছে যাব। 3 দিনের একটা ট্রিপ আছে, 3 দিনের সে ট্রিপটা আছে। আমরা গেছি নেতি দোপানি বলছি, আপনার দোবাকি গেছি। দোবাকি যেয়ে আমরা গেস্ট দোবাকি ওয়াচ টাওয়ারের ওখানে তুলে দিয়ে আমরা বাইরে অ্যাঙ্কারে আছি। তো অ্যাঙ্কারে থাকতে কিছুক্ষণ বাদে একটা আমাদের সাইডে বাঁ সাইডের দিকে একটা ছোট্ট একটা দ্বীপ আছে, সেখানে একটা চেঁচামেচি শব্দ পেয়েছি। যদিও তো কিসের চেঁচামেচি, অনেক তো টুরিস্ট বা বোট আছে, কোথায় কি করে চেঁচামেচি হচ্ছে আমরা বুঝতে পারলাম না। তো দুর্গাদোয়ানির ভেতরে একটা বোট, সুদর্ণ বলে একজন লোকের ওরা একটা বোট আছে, ওরা 40-45 জন ওদের বোটে গেছে। তো ওনার ছেলে মাছ ধরতে গেছিল, মাছ ধরতে যেয়ে ওদের মাছ টাছ ভালো পেয়েছে বলে ওরা ওই জঙ্গলে উঠে ওরা বাড়ি চলে যাবে। জঙ্গলে উঠে কিন্তু ওই একটু পূজা দিতে গেল, যেমন মা বনবীর পূজা দেয় ওইরকম জঙ্গলে উঠে পূজা দিতে যেয়ে ওরা বলছে যে যে ধূপটা কোথায়, ধূপ তো আনিনি। তা কি হবে, ধূপটা একজন তাড়াতাড়ি নৌকায় যান যে একটা ধূপ নেয়, কিন্তু ধূপ আনতে যেয়ে একজন ধূপ আনতে যাচ্ছে আর 3-4 জন আছে পাশাপাশি, আর যে ছেলেটা সুদর্ণর ছেলে ও তো ওই মায়ের একটু প্রসাদ দেবে ওখানে, পূজা দেবে, ও বসে আছে। বসে থাকতে থাকতে দেখে যে ওর সামনে বাঘ, বুঝতে পারে না আর ওই জায়গায় বাঘ থাকে এরকম। তো ভাবা যায় না, বাঘ থাকে যদিও কিন্তু ওরকম জায়গায় বাঘ সাধারণত থাকে না। সেখানে জানে যে এই জায়গায় একটু ভালো জায়গা, সেই জন্য পূজা দিতে ওখানে নেমেছে। নেমে ওরা ধূপ আনতে গেছে, ওই একজন ধূপ আনতে গেছে নৌকায়, আর ও দেখতে বলছে বাঘ, বাঘ বলতে না বলতে লাফিয়ে ঝাঁপিয়ে এসে ওর গাড়োর এসে পড়েছে। পড়ে একদম খুব জোরে ওকে ধরেছে, ধরে এই ঘাটটাতে ধরেছে, ধরে নাথান দিয়ে একদম ফেলেছে, ফেলে আর সঙ্গে সঙ্গে ধরার সঙ্গে সঙ্গে, যেমন আপনার বিড়ালে ইঁদুর ধরে জানেন তো, ও ঘাড়ে সবসময়ের জন্য ঘাড়ে ধরার জন্য চেষ্টা করে, ঘাড়ে ধরে এরকম ঝাটকা মেরে ছেড়ে দেয় আর তো ঘাটটা ভেঙে দেয়। সেরকম বাঘও একই সেম। তো ওই রকম ধরেছে, ধরে এরকম ঝাটকা মেরে ছাড়ার সঙ্গে সঙ্গে ওরা সবাই লাঠি নিয়ে সঙ্গে সঙ্গে বাঘকে মারতে যাবে। বাঘ একটু 2-4 পা সরে গেছে, ওরা টেনে নিয়ে ওকে নৌকায় তুলেছে। তো নৌকায় তো তোলার সঙ্গে সঙ্গে তখন তো প্রচুর রক্ত বেরোচ্ছে। ওরা ওদের নৌকায় ধরুন চাটা খায়, সবকিছু করে, তো চিনি থাকে, ওরা চিনি দিচ্ছে, কিছু মানাচ্ছে না। তো সঙ্গে সঙ্গে সুদর্ণর কাছে ফোন করলে যে আপনার বড় ছেলে এখানে বাঘে ধরেছে। কোথায়? তো নৌকায় উঠে গেছে, প্রায় বোটে সবাই উঠে গেছে। তখন ওয়াচ টাওয়ারের থেকে এসে উঠছে, বোটে উঠছে, এমন সময় সংবাদ দিয়েছে গেস্ট সবাই উঠে গেছে। সঙ্গে সঙ্গে ওরা ছেড়ে যেয়ে ওখানে সুদর্ণ যেতে না যেতেই ওখানে 100 বোট মনে হয় ওখানে পৌঁছে গেছে। তো নৌকায় ছেলেকে নৌকায় তুলেছে, বাঘ যে কি করছে চট দিয়ে জঙ্গল ভেঙে ফেলছে, একদম মুখে রক্ত লেগে আছে, আর কাদা মাটি মেখে যে কি অবস্থা করছে সে ভাবার না। তো সবাই ওই বাঘ দেখার জন্য আর ওয়াচ টাওয়ারে যাচ্ছে না, সবাই ওখানেই যাচ্ছে। তো সে যে কি দৃশ্য, তারপরে আস্তে আস্তে ওর নৌকা থেকে বোটে তুলে দিল, দিয়ে ওর বাবা যেতে যেতে কিছু রাস্তায় এসে মারা গেল। আর হয়, ঘাটটা ভেঙে দিয়েছে না। তো এরকম কাঁকড়া ধরতে যে যে দৃশ্য দেখেছি, আমি রান্না করতে যে টুরিস্টের সঙ্গে রান্না করতে যে একই দৃশ্য। তো এইভাবে অনেকগুলো ঘটনার সাক্ষী আছে আমার কাছে। তো কি বলবো আর, ঘটনা আছে। হ্যাঁ ঘটনা আছে। তো আমরা জ্যাঠামশার কাছে যে এই যে ফার্স্ট টাইম একটা ভিডিওতে আমরা শুনেছি সুন্দরবন জঙ্গলের বাস্তব অভিজ্ঞতা, সেটাও আমাদের কিন্তু অনেক ভালো লেগেছিল অনেকের। আর ব্যক্তিগতভাবে আমার তো খুব সুন্দর লেগেছিল। আজকে যে ঘটনা শুনলাম, এরকম বহু ঘটনা জ্যাঠামশার ঝুলিতে আছেন। কারণ জ্যাঠামশাই মানে সুন্দরবনের জঙ্গল জীবনের সঙ্গে বহুদিন জুড়ে যুক্ত ছিল। এটা গল্প নয়, এটা বাস্তব ঘটনা। আর এই বাস্তব ঘটনা তুলে ধরতে একদম কোনো গল্পই না, এটা হ্যাঁ, এটা একদম বাস্তব।
এই বাস্তব ঘটনা তুলে ধরতে আবারও চলে এসেছি। তো আরেকটা কথা আমি পর্বের প্রথমে বলেছিলাম যে মরিচঝাঁপির যে গল্প, আরে মরিচঝাঁপি না, সুন্দরবনের এরকম মানে সুন্দরবন জঙ্গলের বহু জায়গা আছে যে জায়গার নাম বলে শেষ করতে পারবো না। আমি তো নিজে সুন্দরবন জঙ্গলের গভীরে গেছি এবং পায়ে হেঁটে মাছ ধরেছি, কাঁকড়া ধরতে গেছি। তো এরকম বাস্তব অভিজ্ঞতা আমারও কম হোক বেশি হোক আছে। তো সুন্দরবনের যে মরিচঝাঁপির যে গল্প শুনি, সেই মরিচঝাঁপির যে গল্প, নানটু নানটু আর সুন্দরবনের মরিচঝাঁপিতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। সুন্দরবনের প্রচুর জায়গা আছে এরকম, প্রচুর জায়গাতে প্রচুর বাঘ আছে এবং প্রচুর অ্যাটাক করে। আর এই সুন্দরবনের ঘটনা শুনতে এবং দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। আর হ্যাঁ, আমার চ্যানেল থেকে কিন্তু বন্ধুরা আমি প্রথমেই বলে নিচ্ছি যে শুধুমাত্র বাঘের গল্প না, আমাদের ভ্লগও আসবে, কাঁকড়া ধরা, মাছ ধরার, আমার বাড়িতে ভ্লগও আসবে, আর বাঘের গল্প আসবে। তো জ্যাঠামশার কাছে আবার ফিরে আসবো যদি কমেন্ট বেশি আসে। জ্যাঠামশার গল্প কাদের কাদের ভালো লেগেছে কমেন্ট করতে হবে কিন্তু, কমেন্ট করলে আবার জ্যাঠামশার কাছে চলে আসবো। তো আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন। নমস্কার।